এখন রাত 10টা বাজে। আবার কাল সকালবেলা আসবো আমরা দর্শন করতে। এবেলা দর্শন হয়নি। এখানে অনেকগুলো কাউন্টার আছে পরপর করে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। কোন কাউন্টারে জুতোটা জমা করছেন সেটা কিন্তু মনে রাখতে হবে। সকাল 8:15-তে আমরা এখানে দাঁড়িয়েছি লাইনে। এখন 9:50 বাজে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে। মন্দিরে দাঁড়িয়ে প্রায় 3 ঘন্টা। বাটার নান আর বাটার তন্দুরি। বাটারের কোয়ান্টিটিটা একটু দেখুন। একটা এরকম মালাই দেওয়া লস্যির দাম হচ্ছে 50 টাকা। ওয়েলকাম টু ট্রাভেল ইন্ডিয়া। ট্রাভেল ইন্ডিয়ায় সবাইকে স্বাগত জানাই। পাঞ্জাব ও কাশ্মীর ভ্রমণ পর্বের আরও একটি নতুন ভিডিওতে দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আমার পাঞ্জাব ভ্রমণের প্রথম পর্বের ভিডিওটি যদি আপনারা এখনও দেখে না থাকেন তবে আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে দেখে নিতে পারেন। প্রথম দিন ওয়াঘা বর্ডারের বিটিং রিট্রিট সেরিমনি দেখে আমরা যখন জালিয়ানওয়ালাবাগের সামনে এসে উপস্থিত হলাম তখন প্রায় সন্ধে হয়ে এসেছে। আর অন্ধকারে জালিয়ানওয়ালাবাগে কিছুই ভালোভাবে দেখা সম্ভব নয়। কিন্তু সন্ধেবেলা এখানে একটা লাইট অ্যান্ড সাউন্ড শো অর্গানাইজ করা হয়। আমরা সেটাই দেখার উদ্দেশ্যে এখানে ঢুকেছিলাম, কিন্তু ঢুকে দেখলাম বসার সিট প্রায় সবই ভরা। কাজেই পিছনে দাঁড়িয়েই শো উপভোগ করা ছাড়া গতি নেই। এই শোয়ের মধ্যে দিয়ে 13ই এপ্রিল 1919-এ ঘটে যাওয়া সেই নারকীয় ইতিহাসের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা লাইট সাউন্ডের মাধ্যমে দর্শকের সামনে তুলে ধরা হয়। তবে পুরো বিষয়টি যেহেতু ফাঁকা মাঠের মাঝে অনুষ্ঠিত হয়, পর্যাপ্ত প্রতিফলকের অভাবে প্রতিটা সংলাপ স্পষ্ট কানে এসে পৌঁছয় না। তার সাথে আরও একটা বিষয় যেটা আমাকে একাধারে বিরক্ত ও বিস্মিত করল, সেটা হলো অমৃতসরবাসী বর্তমান প্রজন্মের যুব সম্প্রদায় তাদেরই পূর্বপুরুষদের সাথে ঘটে যাওয়া এই ঘটনার প্রতি একেবারেই উদাসীন। তারা বরং নিজেদের মধ্যেই আমোদে মত্ত। এতে তারা অন্যের অসুবিধার কারণ হলেও সেদিকে তাদের ভ্রুক্ষেপ পর্যন্ত নেই। কাজেই লাইট সাউন্ড ঠিক ভালোভাবে উপভোগ করতে পারলাম না। শো শেষে বাইরের গেট দিয়ে বেরিয়ে পড়লাম। বাইরে বেরিয়ে একটু সান্ধ্য চা জলযোগ সেরে পা বাড়ালাম স্বর্ণ মন্দিরের দিকে। সারাদিন ঘুরে ঘাড়ে খুব ক্লান্ত, তবু স্বর্ণ মন্দিরের রাতের সৌন্দর্য সামনে দাঁড়িয়ে চাক্ষুষ করার মতো লোভ সামলাতে পারলাম না। তাই পা বাড়ালাম সেই দিকে। সামনেই বিরাট একটি শ্বেতপাথরের তোরণ, যেটি আসলে স্বর্ণ মন্দির চত্বরে ঢোকার প্রবেশদ্বার। এরকম কিন্তু 4টি প্রবেশদ্বার এখানে আছে, এটি তার মধ্যে একটি। প্রবেশদ্বার দিয়ে ঢুকতেই একটা তীব্র স্বর্ণাভ আলোয় চোখ ধাঁধিয়ে গেল। একটু থিতু হতে বুঝলাম আমার চোখের সামনে এখন জলের মধ্যে দণ্ডায়মান স্বর্ণাভরণে অলঙ্কৃত স্বর্ণ মন্দির। একবার আমাদের বাড়ির কাছের এক বারোয়ারি কার্তিক পুজোয় প্যান্ডেলের থিম ছিল স্বর্ণ মন্দির। মনে পড়ে গেল সেই কথা। সেদিনও স্বর্ণ মন্দিরের রেপ্লিকা দেখেই মোহিত হয়েছিলাম, আর মনে মনে ঠিক করেছিলাম এই স্বর্ণ মন্দির একদিন সচক্ষে সামনে থেকে দেখব। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না যে সত্যি সেই স্বর্ণ মন্দিরের সামনেই এখন আমি দাঁড়িয়ে রয়েছি। তখন ঘড়িতে প্রায় 9টা ছুঁই, আর দর্শনের লাইনও বেশ দীর্ঘ। ভিতরেই স্থানীয় এক স্বেচ্ছাসেবকের কাছে জানতে পারলাম রাত 10টায় মন্দির বন্ধ হয়ে যাবে, তারপর আর দর্শন হবে না। তাই আর রাতের বেলায় ক্লান্ত শরীরে সেই ঝুঁকি নিলাম না। তাই সোজা পা বাড়ালাম লঙ্গরখানার উদ্দেশ্যে। এটি হলো শিখ সম্প্রদায় পরিচালিত রান্নাঘর, যেখানে প্রতিদিন প্রায় 20,000 মানুষকে বিনামূল্যে খাবার সরবরাহ করা হয়। লঙ্গরখানার ডাইনিং হলটি হলো দোতলায়,
আর নিচ থেকেই বহু মানুষের ভিড় চলেছে সেই দিকে। আমরাও সেই গড্ডালিকা প্রবাহে গা ভাসালাম। সিঁড়ি দিয়ে ওঠার আগেই একাধিক স্থানে স্বেচ্ছাসেবকরা লাইনে দাঁড়ানো ভক্তদের হাতে তুলে দিচ্ছেন একটি করে থালা, বাটি ও চামচ। লঙ্গরখানা থেকে চলেছি আমরা, এই যে হাতে বাটি আর থালা নিয়ে। দেখি প্রচণ্ড ভিড়, দেখতেই পাচ্ছেন। আমরা উপরে গিয়ে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি। যে আমার ছেলে, আমার বউ অপেক্ষা করছে আমাদের জন্য, আমার জন্য। আমরা একসাথে যাচ্ছি। রাত এখন 9টা বেজে গেছে। আমরা এখন দর্শন করতে পারলাম না, এত ভিড়, প্রচণ্ড ভিড়। যা শুনলাম 3-4 ঘন্টার আগে গল্প নিয়ে, আর 10টার সময় মন্দির বন্ধ হয়ে যাবে। তো দেখি কাল সকালবেলা আরেকবার ট্রাই করবো, ইচ্ছা আছে। তো আপাতত লঙ্গরের খাবার স্বাদ গ্রহণ করা যাক। বিশাল প্রশস্ত এই ডাইনিং হলে শয়ে শয়ে লোক বিভিন্ন সারিতে, ধনী দরিদ্র নির্বিশেষে একই সাথে এক আসনে বসে প্রসাদ গ্রহণ করছেন। তেমনই একটি সারিতে আমরাও থালা পেতে বসলাম। প্রথমেই একজন স্বেচ্ছাসেবক গরম তরকা থালার একটি খোপে ঢেলে দিয়ে গেলেন, ও তারপর আরেকজন সবজি। শেষে ঝুড়িতে করে এক সেবায়েত আনলেন রুটি, এবং তার ঝুড়ি থেকে 2টি করে রুটি পরম যত্নে ভক্তদের হাতের উপর লক্ষ্য করে আলতো করে ছুঁড়ে দিয়ে গেলেন। এখানে এইভাবেই 2 হাত পেতে ঈশ্বরের প্রসাদরূপ রুটি গ্রহণ করাই হলো রীতি। থালায় রুটি পরিবেশিত হয় না। ধনী দরিদ্র, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই এখানে এই একই নিয়মে প্রসাদ গ্রহণ করে থাকেন। সবশেষে এলো পায়েস, যেটাকে এখানে ক্ষীর বলা হয়, আর বাটিতে দেয়া হলো জল। যদিও প্রসাদ স্বাদের নিরিখে যাচাই করা উচিত নয়, তবুও দর্শকদের বোঝার জন্য বলবো, খাবারের টেস্ট আমার অ্যাভারেজ মনে হয়েছে। তবে আমার সাজেশন হলো এখানকার খাবারকে প্রসাদ মনে করে খাওয়াই শ্রেয়। কেন এই কথা বলছি সেটা লঙ্গরখানার ওপর আলাদা করে আরও একটা ভিডিও বানাবো, তাতে বুঝতে পারবেন। থালাবাটি খাবার শেষে নিচে নির্দিষ্ট স্থানে জমা করতে হয়। এরপর পুলের চারদিকে একটু ঘোরাঘুরি করে আর সেলফি নিয়ে সেদিনের মতো ভিডিও শেষ করলাম। এখন রাত 10টা বাজে। আমরা লঙ্গরখানা থেকে খাবার খেয়ে চলেছি আমাদের হোটেলের দিকে, প্রস্থান করছি। তাই শেষ বিদায় জানিয়ে আবার কাল সকালবেলা আসবো আমরা। পরদিন সকালে উঠেই রওনা দিলাম স্বর্ণ মন্দিরের উদ্দেশ্যে। আগের দিন দীর্ঘ লাইন ও সময়ের অভাবে দর্শন হয়নি, তাই আজ দর্শন করা ও মাথা টেকাই ছিল প্রধান উদ্দেশ্য। তাছাড়াও বিশাল মন্দির চত্বর দিনের আলোয় একটু ভালো করে ঘুরে দেখতে হবে, তো সাথে দর্শক বন্ধুদেরও দেখাতে হবে, জানতে হবে স্বর্ণ মন্দিরের নানা অজানা তথ্য। দিনের আলোয় গুরুদুয়ারার চারিদিকের সৌধগুলি শ্বেতশুভ্র আভায় চারিদিক ঝলমল করছে। মন্দিরের প্রবেশের আগে মাথা আবৃত করে তবেই ঢুকতে হয়। মহিলারা তাদের ওড়না বা শাড়ির আঁচল ব্যবহার করতে পারেন। পুরুষদের জন্য বাইরে কিনতে পাওয়া যায় গেরুয়া রঙের এক টুকরো বসন, মূল্য মাত্র 10 টাকা। এখানে এই চুনরিগুলো 10 টাকা করে পাওয়া যায়। এখানে অনেকেই বিক্রি করছেন, আপনারা একটু দেখে শুনে নেবেন। অনেক সময় পুরনো দিয়ে দেয়, ওটা একটু দেখে নেবেন। যদি ভাঁজ টাজ করা থাকে দেখলেই বুঝতে পারবেন যে ওটা ব্যবহার করা মাল, সেগুলো নেবেন না। নতুন অনেক বিক্রি করছে 10 টাকা করে দাম। আমাদের দুটো নেওয়া হয়েছে 10 টাকা, 10-20 টাকা। আর এইখানে হচ্ছে দেখিয়ে দিই, এটা হচ্ছে জুতো জমা করার কাউন্টার। এইগুলো হচ্ছে জুতো জমা করার কাউন্টার। এখানে জুতোগুলো ছেড়ে জুতোগুলো জমা করতে হবে। এখন এখানে অনেকগুলো কাউন্টার আছে পরপর করে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, এরকমভাবে পরপর কাউন্টার আছে। কোন কাউন্টারে জুতোটা জমা করছেন সেটা কিন্তু মনে রাখতে হবে, এবং জুতো জমা করার পরে একটা টোকেন দেওয়া হবে। আমি দেখাচ্ছি কিরম টোকেন আপনাদের। তো এই রকম ধরনের টোকেন দেয়া হবে এখান থেকে। যেমন আমরা এই 3 নম্বর কাউন্টারে তনুশ্রী গিয়ে জুতোটা জমা করে এলো, এবং এই ধরনের টোকেন আপনাদের দেবে। কাজে আপনাদের কাউন্টার নাম্বারটা মনে রাখতে হবে, তার সাথে এই টোকেনটাকেও সঙ্গে রাখতে হবে, এটা হারালে চলবে না। এবং এই মন্দির থেকে বেরোনোর সময় এই কাউন্টারে টোকেন জমা দিয়ে আপনারা আবার নিজেদের জুতো সংগ্রহ করে নিতে পারেন। এই প্রকাণ্ড গেট দিয়ে ভিতরে প্রবেশের আগে জলে নিজেদের পায়ের সমস্ত ময়লা ধুয়ে ফেলতে হয়। এটি আসলে প্রতীকী, যার অর্থ গুরুদুয়ারায় পা রাখার পূর্বে নিজের মনের সমস্ত মলিনতাকে ধুয়ে ফেলা।
আমরাও সেই জলে নিজেদের পা ভিজিয়ে নিয়ে এগিয়ে চললাম গেটের ভিতর। সিঁড়ির ধাপে ধাপে নিচের দিকে নামার সময় সামনে মন্দিরের স্বর্ণাভ দৃশ্য চোখে পড়ল। কাল দেখেছিলাম রাতের দৃশ্য, আজ দেখলাম সকালের। দুটোই সমান মনোমুগ্ধকর। সূর্যের প্রতিটা রশ্মি মন্দিরের গায়ে ঠিকরে পড়ে যে উজ্জ্বল আভা সৃষ্টি করছে তার অবিকল প্রতিফলন ওই জলাশয়ের নীল টলটলে জলের মধ্যে দৃশ্যমান। নিজের চোখে না দেখলে এই সৌন্দর্য উপলব্ধি করা এক কথায় অসম্ভব। সকাল 8:15-তে আমরা এখানে দাঁড়িয়েছি লাইনে। এখন 9:50 বাজে। এখনও লাইনে দাঁড়িয়ে লাইনটা দেখাই সামনে। এখন আমরা এই আসল গেটের সামনে এসে পৌঁছাতে পেরেছি। 9:50 বাজে, মানে প্রায় 1 ঘন্টা 35 মিনিট টাইমে। এখনও এখানে দেখুন, পিছনে দেখুন, সাইডে দেখুন। স্বর্ণ মন্দির প্রকৃতপক্ষে একটি গুরুদ্বারা, যেটি শিখ ধর্মাবলম্বীদের কাছে একটি প্রধান তীর্থক্ষেত্র। এর অপর নাম হরমন্দির সাহিব বা দরবার সাহিব, যার অর্থ ভগবানের ঘর। এটি শুধুমাত্র পাঞ্জাবের একটি ধর্মীয় প্রতীকই নয়, ভারতের একটি অন্যতম সাংস্কৃতিক আইকনও বটে। স্বর্ণ মন্দিরের অপরূপ স্থাপত্য কীর্তি, অবিস্মরণীয় সৌন্দর্য এবং ঐতিহাসিক তাৎপর্য প্রতি বছর বিশ্বজুড়ে লক্ষ লক্ষ পুণ্যার্থীদের টেনে আনে এই স্থানে। মন্দিরের চারিদিকে কৃত্রিম এই পুলটির নির্মাণ কার্য চতুর্থ শিখ গুরু রামদাস 1577 সালে সম্পন্ন করেছিলেন। 1604 সালে পঞ্চম শিখ গুরু অর্জন স্বর্ণ মন্দিরের নির্মাণ কার্য সম্পন্ন করেন এবং আদি গ্রন্থের একটি অনুলিপি স্থাপন করেন। এই গুরুদ্বারাটি যুগ যুগ ধরে শিখদের উপর হয়ে চলা বহু অত্যাচার ও নিপীড়নের সাক্ষ্য বহন করে চলেছে। এটি বারবার মুঘল ও আফগানদের দ্বারা আক্রান্ত ও ধ্বংসপ্রাপ্ত হয়েছে। মহারাজা রঞ্জিত সিং শিখ সাম্রাজ্য প্রতিষ্ঠার পর 1809 সালে মার্বেল এবং তামা দিয়ে এটিকে পুনর্নির্মাণ করেন এবং 1830 সালে প্রায় 400 কেজি সোনার পাত দিয়ে গর্ভগৃহটি মুড়ে ফেলেন। এর ফলে মন্দিরের নাম হয় স্বর্ণ মন্দির। এটি শিখ সম্প্রদায়ের সবচেয়ে উল্লেখযোগ্য মন্দির। 1883 এবং 1920 সালের মধ্যে এটি সিং সভা আন্দোলন এবং 1947 থেকে 1966 সালের মধ্যে এটি পাঞ্জাবি সুবা আন্দোলনের কেন্দ্রে পরিণত হয়। 1980-এর দশকের গোড়ার দিকে গুরুদ্বারাটি ভারত সরকারের বিরুদ্ধে জার্নাইল সিং ভিন্দ্রওয়ালের নেতৃত্বে একটি সন্ত্রাসবাদী আন্দোলনের কেন্দ্র হয়ে ওঠে। শেষে 1984 সালে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী অপারেশন ব্লু স্টার নামক একটি সেনা অভিযান চালান, যাতে হাজারেরও বেশি সেনা, জঙ্গি এবং নির্দোষ মানুষের মৃত্যু হয়। সেই সাথে গুরুদ্বারাটিও বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং অকাল তখ্ত ধ্বংস হয়। এরপর এটিকে আবারও গড়ে তোলা হয়। স্বর্ণ মন্দির জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সমাজের সকল শ্রেণীর মানুষের জন্য একটি উন্মুক্ত উপাসনা স্থল। এটির 4টি প্রবেশপথ রয়েছে, যা আসলে সমতার প্রতীক। পুলের চারপাশে রয়েছে একটি প্রদক্ষিণ পথ। পুলের চারপাশে সৌধগুলির মধ্যে একটি হলো অকাল তখ্ত, যা শিখ ধর্মীয় কর্তৃত্বের প্রধান কেন্দ্র। এছাড়া রয়েছে একটি ক্লক টাওয়ার, গুরুদ্বারা কমিটির অফিস, একটি শিখ মিউজিয়াম এবং একটি লঙ্গরখানা। এটি শিখ সম্প্রদায় পরিচালিত রান্নাঘর, যেখানে প্রতিদিন প্রায় 20,000 মানুষকে বিনামূল্যে খাবার সরবরাহ করা হয়। মন্দিরের দক্ষিণে রয়েছে একটি বাগান এবং বাবা অটলের টাওয়ার। কম্পাউন্ডের উত্তর পশ্চিম কোণে রয়েছে প্রায় 450 বছর পুরনো ফুল গাছ। এটি রোপণ করেছিলেন স্বর্ণ মন্দিরের প্রথম মহাযাজক বাবা বুদ্ধাজি। স্ট্রাকচার দিয়ে এটাকে ধরে রাখা হয়েছে। গাছটা খুবই প্রাচীন, 500 বছর বয়স। সেটা আমরা এখানে একটা ফলক রাখা আছে, এই ফলক থেকে আমরা জানতে পারলাম এর গাছের ইতিহাসটা। খুব পবিত্র একটা জায়গা। এই গাছটা 500 বছর বয়স এর।
প্রতিদিন প্রায় 1.5 লাখেরও বেশি পুণ্যার্থী এই পবিত্র মন্দির দর্শন করতে আসেন। গুরুদ্বারা কমপ্লেক্সটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে মনোনীত হয়েছে। এতক্ষণে এসে আমরা মূল দুয়ারের ভিতরে এসে পৌঁছলাম। এখন আমরা মূল দুয়ারের ভিতরে রয়েছি। উপরে সোনার চাদর, ব্যাক ক্যামেরা দেখাবার চেষ্টা করছি আপনাদেরকে। আর এই যে পিছনে এত বড় লাইন। এখন 11টা বাজে। এতক্ষণে আমরা মাথা টেকে তারপরে বেরোলাম। ভেতরটা সম্পূর্ণটা দেখে অবশ্যই ছাদে যাবেন, 3 তলাটাতে অবশ্যই যাবেন। জায়গা থেকে ভিউটা একটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হবে। কিন্তু ওখানে তো ছবি তুলতে দিচ্ছে না, যে কারণে ছবি দেখাতে পারলাম না। তো ভালো এক্সপিরিয়েন্স, কিন্তু এই 3 ঘন্টা প্রায় সময় হাতে নিয়ে আসতে হবে। এবং স্থানীয় লোকেদের কাছ থেকে যেটুকু জানলাম যে যখনই আসুন না কেন 2 থেকে 3 ঘন্টা সময় হাতে নিয়েই আসতে হবে, তা না হলে দেখতে পারবেন না। অথবা রাত 2টো 2:30-এর সময় যদি আসতে পারেন, 2টোর সময় মন্দির খোলে, রাত 10টায় মন্দির বন্ধ হয়ে যায়, রাত 2টোয় মন্দির খোলে। তারপরে যদি ওই সময়টাতে করে আসতে পারেন তাহলে আধ ঘন্টার মধ্যে আপনার দেখা হয়ে যাবে। তাহলে এটার যদি হাতে সময় না থাকে, এটা খুব একটা বেটার অপশান। আপনার রাত্রিবেলা 2টোর পরে আসুন, এসে নিশ্চিন্তে আধ ঘন্টার মধ্যে দেখে চলে যাবেন। স্বর্ণ মন্দির দেখে বেরিয়ে তখন পেয়েছে বেজায় খিদে। সকালে খালি পেটেই অল্প কিছু ফল সাথে নিয়ে চলে গিয়েছিলাম দর্শন করতে। জালিয়ানওয়ালাবাগের গেটের সামনে একাধিক পাঞ্জাবি ধাবা। অমৃতসরে এসে খাঁটি পাঞ্জাবি খাবারের স্বাদ নেব না তা কি হয়? হ্যাঁ, এখানে পরপর অনেক পাঞ্জাবি ধাবা আপনারা দেখতে পাবেন। यहाँ से हो गया, এখানে যে কোনো ধাবাতে, প্রত্যেকটা ধাবাতেই মোটামুটি আপনারা যত ধরনের পাঞ্জাবি আইটেম সেগুলো আপনারা পাবেন, ট্রাই করতে পারেন। প্রচণ্ড খিদে পেয়ে গেছে। মন্দিরে দাঁড়িয়ে প্রায় 3 ঘন্টা, সাথে কিছু ফল ছিল ওইটুকু খেয়েছিলাম। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই এবার সবাই মিলে করা হয়েছে, পনির কুলচা অর্ডার করা হয়েছে। দেখো বাবিন আর তনুশ্রী খেতে শুরু করেছে। এবার আমাকেও হাত লাগাতে হবে মনে হচ্ছে, নাহলে আমি আর পাবো না হয়তো। একটা ডিশ অর্ডার করা হয়েছে, আসছে। এই যে বলতে বলতে এসে গেছে তড়কা, ডাল মাখানি। বাটারের কোয়ান্টিটিটা আর বাটারের কোয়ান্টিটিটা একটু দেখুন কী পরিমাণ বাটার দেওয়া হয়েছে। নাও ইট কামস বাটার নান আর বাটার তন্দুরি, 15 রুপিস। বাটার তন্দুরি আর বাটার নান 50 রুপিস। খাওয়া দাওয়া সেরে এবার দিনের আলোয় জালিয়ানওয়ালাবাগ দেখার পালা। কাল রাতের অন্ধকারে কিছুই ভালোভাবে দেখা সম্ভব হয়নি। জালিয়ানওয়ালাবাগ প্রান্তরে প্রবেশপথের দুধারে দেওয়ালে 1919 সালের সেই নারকীয় হত্যাকাণ্ডের সংক্ষিপ্ত প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে। ওই পথে চলতে চলতেই গায়ের প্রতিটা লোম খাড়া হয়ে উঠতে থাকলো, আর চোখের সামনে ভেসে উঠল ইতিহাসে বইয়ের পাতায় পড়া সেই সব লাইনগুলো। কি ঘটেছিল সেদিন জালিয়ানওয়ালাবাগ প্রান্তরে? আসুন একটু ইতিহাস বইয়ের পাতা উল্টে দেখা যাক। 1919 সালের মার্চ মাসে ব্রিটিশ সরকার পাশ করেন বিতর্কিত রাওলাট অ্যাক্ট, যার বলে ইংরেজরা বিনা বিচারেই যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার ক্ষমতা পায়। দিকে দিকে শুরু হয় এই আইনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন ও হরতাল কর্মসূচি। পাঞ্জাবেও তার ব্যতিক্রম ছিল না। এখানে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠায় পাঞ্জাবকে সামরিক আইনের অধীনে রাখা হয়। সেখানে সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। 1919 সালে 13ই এপ্রিল অমৃতসরের মানুষ তখন বৈশাখী উদযাপনে ব্যস্ত। জালিয়ানওয়ালাবাগে সেদিন বৈশাখী উৎসবে যোগ দিতে অমৃতসর ও পাঞ্জাবের নানা প্রান্ত থেকে জড়ো হয়েছিলেন বহু মানুষ। তার মধ্যে জড়ো হয়েছিল অহিংস আন্দোলনকারীদের একটি দল, যাদের উদ্দেশ্য ছিল রাওলাট আইনের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ। জেনারেল ডায়ার তার সৈন্যদল নিয়ে পৌঁছে যান সেখানে এবং জালিয়ানওয়ালাবাগের একটি মাত্র সরু প্রবেশপথটি বন্ধ করে দেন। তারপর অতর্কিতে তিনি তার সৈন্যদের উদ্দেশ্যে নিরস্ত্র জনতার উপর গুলি চালানোর নির্দেশ দেন, যার মধ্যে ছিল বহু বৃদ্ধ ও শিশু। চলতে থাকে নির্মমভাবে নির্বিচারে গুলিবর্ষণ। দিশেহারা জনতা যে যেদিকে পারে ছুটে পালাতে চেষ্টা করে প্রাণ বাঁচাতে। কেউ বা পাঁচিল টপকাতে যায়, আবার কেউ কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মরক্ষার চেষ্টা করে, কিন্তু সমস্ত চেষ্টাই বিফল হয়। প্রায় 10 মিনিট ধরে চলতে থাকা এই নরসংহারে প্রায় 1650 রাউন্ড গুলি চলেছিল সেই দিন জালিয়ানওয়ালাবাগের প্রান্তরে। এই ঘটনায় কমপক্ষে 1000 জনের মৃত্যু
এবং ১৫০০ জনের বেশি আহত হয়। গান্ধীজি সহ জাতীয় নেতারা এই ঘটনার তীব্র নিন্দা করলেও জেনারেল ডায়ার এই কাজের জন্য ব্রিটিশদের কাছে প্রশংসিত হন। এই গণহত্যার তদন্তে সরকার হান্টার কমিশন গঠন করলেও তার বিরুদ্ধে কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা তো নেওয়া হয়নি, বরং তার পদোন্নতি হয়। এই নারকীয়তার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশদের দেওয়া তার নাইট উপাধি এবং গান্ধীজি তার কাইজারে হিন্দ উপাধি ত্যাগ করেন। জালিয়ানওয়ালাবাগ প্রান্তরে ওই দিন উপস্থিত ছিল এক কিশোর, যে স্বচক্ষে দেখেছিল এই মর্মান্তিক ঘটনা এবং শপথ নিয়েছিল যে এই ঘটনার প্রতিশোধ সে একদিন নেবেই। এরপর জেনারেল ডায়ার 1920 সালে সেনাবাহিনী থেকে অবসর নিয়ে দেশে ফিরে যান এবং সেখানেই পক্ষাঘাতে তার মৃত্যু হয়। পাঞ্জাবের তৎকালীন লেফটেন্যান্ট গভর্নর ছিলেন মাইকেল ও ডায়ার, যিনি জেনারেল ডায়ারের এই পদক্ষেপের অনুমোদন দিয়েছিলেন। 1940 সালে 13ই মার্চ লন্ডনের ক্যাক্সটন হলে ওনাকে গুলি করে হত্যা করে এই গণহত্যার প্রতিশোধ নেন এক ভারতীয় বিপ্লবী। ইনি হলেন সেই প্রত্যক্ষদর্শী কিশোর যার নাম ছিল সর্দার উধম সিং। জালিয়ানওয়ালাবাগে ঢোকা মাত্র যে জিনিসটা চোখে পড়বে তা হলো ওই হত্যাকাণ্ডে শহীদদের স্মৃতিরক্ষার্থে নির্মিত সৌধটি, যাকে স্বাধীনতা শিখা বা ফ্লেম অফ লিবার্টি নামে আখ্যায়িত করা হয়েছে। এটি একটি 30 ফুট উঁচু চারমুখী তোরণ। এই তোরণের উপরিভাগ লাল পাথরের 300টি স্ল্যাব দিয়ে সজ্জিত, যার উপরে রয়েছে জাতীয় প্রতীক অশোক চক্র। তোরণের কেন্দ্রীয় শিখাটি স্বাধীনতা ও সহনশীলতার প্রতীক। আমেরিকান স্থপতি বেঞ্জামিন পোল্ক এই তোরণটি ডিজাইন করেছিলেন। 1961 সালের 13ই এপ্রিল ভারতের রাষ্ট্রপতি শ্রী রাজেন্দ্র প্রসাদ এটি উন্মোচন করেন। এই তোরণের ঠিক বাম দিকে রয়েছে সেই কুয়োটি, গুলির আঘাত থেকে বাঁচতে যেখানে সেদিন ঝাঁপ দিয়েছিলেন বহু মানুষ। তার খানিক তফাতে রয়েছে একটি শহীদ গ্যালারি, যেখানে সাজানো রয়েছে সেই গণহত্যার দিনের নানা অজানা তথ্য ও কাহিনী সম্বলিত বহু ছবি ও স্ট্যাচু। শহীদ গ্যালারি দেখে এগিয়ে গেলাম বাগের সেই পুরনো পাঁচিলের দিকে, যে দেওয়াল আজও তার বক্ষে বহন করে চলেছে সেই দিনের সেই অমানবিক অত্যাচারের স্মৃতি। এই উঁচু পাঁচিল পেরোতে গিয়েও বহু মানুষ সেদিন প্রাণ হারান। দেওয়ালে সেদিনের সেই গুলির দাগগুলোকে সাদা কালি দিয়ে চিহ্নিত করা রয়েছে। ইটের দেওয়ালে যা এমন গর্ত তৈরি করতে পারে, মানব শরীরের যে কী অবস্থা হয় তাই ভেবেই শিউরে উঠছিলাম। এসবের সাথে হাসি মুখে ছবি তুলতে ইচ্ছা হলো না, তবু যেখানে নিজেদের উপস্থিতির প্রমাণ রাখার দায় নিয়েছি সেখানে কিছু ছবি না তুললেই নয়। তাই দু একটা সেলফিকে সঙ্গী করে ভারাক্রান্ত হৃদয় রওনা দিলাম গেটের বাইরে। জালিয়ানওয়ালাবাগের বাইরের গেট দিয়ে বেরোতেই সামনে পড়বে বেশ কিছু দোকান, যেখানে সুসজ্জিত রয়েছে ছোট বড় নানা মাপের ও আকারের তলোয়ার, সাথে রয়েছে রকমারি ধাতব ব্যাঙ্গেল। কেনার ইচ্ছা না থাকলেও বাঙালি তো, একটু দরদাম করতে আর কি ক্ষতি আছে। একটা এরকম মালাই দেওয়া লস্যির দাম হচ্ছে 50 টাকা, আর এই রকম কেসের লস্যি, এই টাইপের কেসের লস্যি, এইগুলোর দাম হচ্ছে 80 টাকা। আর এইটা হচ্ছে রাবড়ি, এইগুলোর দাম হচ্ছে 70 টাকা। রাবড়ি এগুলোর দাম 70 টাকা। বিকেল বিকেল ট্রেন ধরার উদ্দেশ্যে পৌঁছে গেলাম অমৃতসর স্টেশন। সেখান থেকে অমৃতসরকে বিদায় জানিয়ে চললাম জলন্ধরের উদ্দেশ্যে। সেখান থেকে আমাদের জম্মু যাওয়ার ট্রেন ধরতে হবে। আমরা এখন জলন্ধর স্টেশনে দাঁড়িয়ে রয়েছি। অ্যাকচুয়ালি জলন্ধরে আসার আমাদের কোনো প্ল্যানিং ছিল না, কিন্তু আমরা রাতে অমৃতসর থেকে আমাদের রাত 1টার সময় ট্রেন ধরার কথা ছিল, বাট কোনো কারণে রেলওয়ের কোনো কাজের জন্য আমাদের যে ট্রেনটা 19225 জম্মু তাওয়াই এক্সপ্রেস, ওটার রুটটা ডাইভার্ট করে দেওয়া হয়েছে জলন্ধর থেকে
পাঠানকোট পর্যন্ত রুটটা ডাইভার্টেড হয়ে গেছে, কাজে মাঝে পড়ে গেছে অমৃতসর থেকে আমরা ট্রেনটা পাচ্ছি না, যে কারণে আমাদেরকে চলে আসতে হলো বাধ্য হয়ে জলন্ধরে। এবং জলন্ধরেও আমরা যে সময় এটা জানতে পেরেছি, যে সময় আমাদের টিকিটটা করতে হয়েছে, তখন জলন্ধরেও এই সময়ের আগে কোনো ট্রেন ছিল না, মানে জলন্ধর আসার। অমৃতসর থেকে আমরা 6:15 একটা ট্রেন ধরে সেটা বুকিং করেছিলাম, সেইটা ধরে আমরা 7:30টার সময় ওই মোটামুটি 8টা নাগাদ ট্রেনটা ঢোকালো, আমরা জলন্ধর চলে এলাম। এবার জলন্ধরে এসে এখন আমাদের এখানে বসে থাকতে হচ্ছে। রাতে আমাদের ডিনার করে আসার কথা ছিল, সেটাও হলো না। আমরা যেহেতু আমি এবারে পাহাড়িয়া ট্যুরিজমের সাথে এই ট্যুরটা করছি, তো তারা এই পুরো প্ল্যানিংটা করেছিল, তাদেরই খাওয়ানোর কথা ছিল, তারাই আমাদের লাঞ্চ অ্যান্ড ডিনার তারাই প্রোভাইড করছে, সমস্ত খাওয়া দাওয়া তারাই প্রোভাইড করছে, তারাই রাতের ডিনারটা তারা প্যাক করে নিয়েছিল। তারা এখানে এসে স্টেশনে এসে আমাদের রাতে ডিনার করিয়ে দেবে, এবং তারপর এখান থেকে আমরা রাতে 11:15 ট্রেন ধরব। এখন আমরা জলন্ধর স্টেশনে বসে রয়েছি, এবং পাহাড়িয়া ট্যুরিজমের তরফ থেকে এই যে রাতের ডিনার দেওয়া হয়েছে, পোলাও আর আলুর দম। এর পরের পর্বে দেখা হবে কাশ্মীরে। শীঘ্রই আসছি কাশ্মীর পর্বের ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল।